জি স্যার। স্যার একটা কোশ্চেন ওকে, করি। স্যার বলো বাবা, এই যে বলো। আমরা যে কস্টটা বের করতেছি, মানে এই যে হ্যাঁ, এক ইউনিট কনজাম্পশনের জন্য আমার যে কনজাম্পশনের জন্য কিনতে যে কষ্ট লাগতেছে, এই কষ্টটা কি ইউজারের না? মানে আমরা যারা মানে ওই প্রোডাক্ট ইউজ করতেছি তাদের কষ্ট, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক না? এই কস্ট বলতে আ- আসলে এটাকে বোঝানো হচ্ছে এক্সপেন্ডিচার, আসলে তুমি যেটা খরচ করছো। আমরা পরবর্তীতে যখন থিওরি অফ কস্ট এবং থিওরি অফ প্রোডাকশন পড়বো, তখন আমরা দেখব যে আমরা কস্ট বলতে আসলে থিওরি অফ কস্ট, কস্ট বলতে ফার্মের কস্ট, প্রডিউসারের কস্ট। ঠিক আছে? আচ্ছা। জি স্যার। এখানে আপাতত আমরা কনজিউমারের পার্সপেক্টিভে দেখছি জি স্যার। এক্সপেন্ডিচার। এই হ্যাঁ, কস্ট হচ্ছে এক্সপেন্ডিচার, তুমি যত ব্যয় করছো। একটা কলম কিনতে তোমার কতটুকু ব্যয় হচ্ছে, 5 টাকা। এবং কলম থেকে কতটুকু বেনিফিট তুমি পাচ্ছ এডিশনাল। ঠিক আছে? এবং জি স্যার। কষ্টের ধারণা আমরা পরে বিস্তারিত আলোচনা করবো। এই জন্য আমি একটু কনফিউজ ছিলাম যে এটা কি তোমাদের এখন বলা উচিত না পরে বলা উচিত। পরে বললে ভালো হইতো, কিন্তু যেহেতু এখানে আছে আমি বলে দিলাম। বাট এটা ডিটেলসে, এটার অনেক আলোচনা আছে এবং সেটা আমরা পরে আলোচনা করব। ঠিক আছে? কস্ট নিয়ে আলাদা চ্যাপ্টার আছে, থিওরি অফ কস্ট, সেটা আমরা জি আলোচনা স্যার। করব পরে। ওকে। তারপরে অ্যাপ্লাই দ্য হেলথ ইন্স্যুরেন্স এন্ড অবেসিটি, এগুলো তোমরা পড়ো, এক্সাম্পল যেগুলো দেয়া আছে এটা আছে। ট্রেড অফটা কি, এটা আমরা অলরেডি আলোচনা করেছি। ট্রেড অফ হচ্ছে যে তোমার, আমাদের যেহেতু রিসোর্স হচ্ছে স্কেয়ার্স, তাহলে একটা যদি আমি নেই আর একটা কি করতে হবে আমাকে, গিভ আপ করতে হবে, ছেড়ে দিতে হবে। যেমন এখানে আমরা বলেছিলাম যে এটা যদি হয় গুড বি, এটা যদি হয় গুড এ, তারপরে আমরা পিপিএফ এঁকেছিলাম না? পিপিএফ মনে আছে, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। Yes, sir. তখন কি করেছিলাম যে একটা দ্রব্য যদি তুমি বেশি উৎপাদন করতে চাও, আর একটা দ্রব্য কি করতে হয়েছে, ছাড়া দেওয়া লাগছে। ছেড়ে দেওয়া লাগছে। তো যেটা Minimum. আমরা ছেড়ে দেই, সেটাকে আমরা, এটাকেই বলছে ট্রেড অফ। তুমি যখন প্রডিউসিং মোর অফ ওয়ান গুড আর সার্ভিসেস মিনস প্রডিউসিং লেস অফ অ্যানাদার গুড আর সার্ভিস, এটাকে আমরা বলছি ট্রেড অফ। আচ্ছা, এখন আমাদের তিনটা কোশ্চেন ইকোনমিতে আমাদেরকে আলোচনা করতে হয়। তিনটা কোশ্চেন, একটা হচ্ছে হোয়াট গুডস এন্ড সার্ভিসেস উইল বি প্রডিউসড, কোন কোন দ্রব্য এবং সেবা উৎপাদন করব আমরা, হোয়াট। এবং সেকেন্ডটা হচ্ছে হাউ, হাউ উইল দ্য গুডস এন্ড সার্ভিসেস উইল বি প্রডিউসড। এবং থার্ডটা হচ্ছে ফর হুম, হু উইল রিসিভ দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস, অথবা ফর হুম দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস উইল বি প্রডিউসড। তিনটা ইকোনমিক কোশ্চেন্স আমাদের সবাইকে, সব প্রডিউসারকে তোমার উত্তর দিতে হয়। কি উৎপাদন করবা, কিভাবে উৎপাদন করবা, এবং কার জন্য উৎপাদন করবা। কিভাবে উৎপাদন করবা, এটার মেকানিজমটা কি হবে, মেথড গুলো কি হবে, সেটা। এটা কি তোমার লেবার ইন্টেন্সিভ হবে না ক্যাপিটাল ইন্টেন্সিভ হবে? যেমন আমাদের গার্মেন্টসটা কি, লেবার ইন্টেন্সিভ না ক্যাপিটাল ইন্টেন্সিভ? আমাদের গার্মেন্টস কি Labor. লেবার So ইন্টেন্সিভ না labor intensive. ক্যাপিটাল? লেবার ইন্টেন্সিভ। তাহলে আমাদের বুঝতে হবে যে আমি যে উৎপাদন করবো সেটা কি তোমার লেবার ইন্টেন্সিভ নাকি ক্যাপিটাল ইন্টেন্সিভ। ঠিক আছে? The changing এই যে as the cost of manufacturing labor changes, a firm might respond by changing its production technique to one that employs more machines and fewer workers। মানে এটা সে বেশি ক্যাপিটাল ইন্টেন্সিভের দিকে যাবে। তো এটা ডিপেন্ডস আমরা কোন ধরনের ইন্ডাস্ট্রি ব্যবহার করব, লেবার ইন্টেন্সিভ না ক্যাপিটাল ইন্টেন্সিভ, সেখানে লেবার কেমন ব্যবহার করা হবে, ক্যাপিটাল কেমন ব্যবহার করা হবে, এগুলো আমরা আলোচনা করা হয়। তিনটা ইকোনমিক কোশ্চেন, হোয়াট গুডস এন্ড সার্ভিস উইল বি প্রডিউসড, how the goods and services will be produced, and for whom the goods and services will be produced। আচ্ছা, এখানে আমরা অপরচুনিটি কস্ট নিয়ে আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে, মনে আছে? অপরচুনিটি কস্টকে আলোচনা করেছিলাম। No, sir. No, sir. আচ্ছা, করে No, নি। sir. এটা করা হয়নি। অপরচুনিটি, ঠিক আছে, ঠিক আছে। অপরচুনিটি কস্ট হচ্ছে এই যে ট্রেড অফটা বলছি। ধরো এখানে আমরা, এটা হচ্ছে Y1 থেকে Y2, এটা হচ্ছে X1, এটা হচ্ছে X2। তো অপরচুনিটি কস্ট হচ্ছে তুমি যেটা ছেড়ে দিচ্ছ। অর্থাৎ তুমি যদি এখানে ওয়াই কমিয়ে দাও, এক্স যদি বাড়াও, তাহলে এই যে এক্স ওয়ান এক্স টু অ্যামাউন্ট অফ গুড এ, এটা পাওয়ার জন্য তোমাকে কি ছেড়ে দিতে হচ্ছে, কি ছেড়ে দিতে হচ্ছে? গুড বির যে কোয়ালিটি। ওয়াই ওয়ান ওয়াই টু, তাই না? ইয়েস স্যার। জি স্যার। এটা হচ্ছে অপরচুনিটি কস্ট। এই যে যে তোমার X1 X2 যে তুমি অতিরিক্ত উৎপাদন করলা, এটার জন্য তোমাকে ছেড়ে দিতে হচ্ছে তোমার Y1 Y2। তাহলে X1 X2 অপরচুনিটি কস্ট হচ্ছে টু গেট এডিশনাল X1 X2 ইজ টু গিভ আপ Y1 Y2। ঠিক আছে? অপরচুনিটি কস্ট হচ্ছে তুমি যেটা নিচ্ছ তার জন্য তুমি যেটুকু গিভ আপ করছো, সেটাকে আমরা বলছি অপরচুনিটি কস্ট।
এটার কনসেপচুয়ালি আরেকটু আলোচনা আমি করতে চাই। অপরচুনিটি কস্ট বলতে আসলে আমরা কি বুঝি, এগুলো আমরা বারবার ব্যবহার করব। এটা আমি তোমাদের হোয়াইট বোর্ডে আরেকটু দেখাই, বুঝতে সুবিধা হবে। কি হলো, তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। Yes, sir. আচ্ছা, অপরচুনিটি কস্ট এই কনসেপ্টটা একটু আরেকটু বলি আর কি। সেটা হলো, আমরা রেশনাল বিং হিসেবে আমাদের সবারই কিন্তু অনেকগুলো চয়েস থাকে। উই হ্যাভ ডিফারেন্ট চয়েসেস অথবা অল্টারনেটিভস। এই অল্টারনেটিভ বা চয়েস গুলোর মধ্যে আমরা কি চয়েস করি, সবচেয়ে বেস্ট যেটা সেটা আমরা চয়েস করি, বেস্ট বেস্ট চয়েস, বেস্ট অল্টারনেটিভ। আর বেস্টটা যদি আমি না করি কোনো কারণে, তাহলে আমি কোনটা কোনটা চয়েস করব? নেক্সট বেস্ট, নেক্সট অথবা সেকেন্ড বেস্ট অল্টারনেটিভ চয়েস করব। তাহলে আমি যখন বেস্টটা চয়েস করলাম, বেস্টটা চয়েস করার জন্য আমাকে গিভ আপ করতে হচ্ছে কোনটা? নেক্সট নেক্সট বেস্ট। বেস্ট। তাহলে নেক্সট এই বেস্ট। এই যে বেস্ট, বেস্ট যেটা যে আমি চয়েস করলাম, তার অপরচুনিটি কস্ট হচ্ছে নট চুজিং দ্য নেক্সট বেস্ট। যেমন একটা এক্সাম্পল আমরা দিতে পারি, এখন তোমাদের ক্লাস, তুমি এখন ক্লাসে অ্যাটেন্ড করেছো, আর কি কি অপরচুনিটিস বা চয়েস তোমার ছিল বলো আমাকে? স্যার গেম ক্লাসে খেলা, অ্যাটেন্ড করা, বাইরে ঘোরা। হ্যাঁ, হ্যাং আউট করতে পারো বন্ধুদের সাথে, জি স্যার। আর আর কি করতে পারো, কি খেলা? স্যার এনি কম্পিউটার গেমস, মোবাইল গেমস। হ্যাঁ, ফুটবল খেলো না? জি স্যার, ক্রিকেট, ফুটবল। Yes, sir. Football, cricket, badminton. এগুলো খেলবা, কম্পিউটার খেলবা না বাবা, এগুলো খেলবা। বেশি ফিজিক্যাল ওয়ার্ক এগুলো করতে হবে, কম্পিউটার ওগুলো করা যাবে না, ওগুলো ওগুলো না করাটা ভালো। বেশি হলো ফুটবল ক্রিকেট দৌড়াদৌড়ি করবা, এগুলো করবা। ফিজিক্যাল ওয়ার্ক যেগুলো আছে, ধরো গেমস, না ওকে স্যার, গেমস। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্যার, ডিপার্টমেন্টাল ক্রিকেটে। হ্যাঁ, কোন ডিপার্টমেন্ট? স্যার আমাদের মানে কোন ডিপার্টমেন্ট স্যার। ডিপার্টমেন্ট, কোন কোন ডিপার্টমেন্টের সাথে চ্যাম্পিয়ন হয়েছে? স্যার 18। মানে ডিপার্টমেন্টে তোমাদের মানে উইদিন ডিপার্টমেন্ট, ইন্ট্রা? জি স্যার, ইন্টার Yes, ইন্টার sir. ডিপার্টমেন্ট। Intra-departmental ইন্ট্রা ব্যাচের মধ্যে আমরা ডিপার্টমেন্ট, চ্যাম্পিয়ন হয়েছি, 20 ব্যাচ চ্যাম্পিয়ন। ওয়াও। এই কি ফুটবল না ক্রিকেট? ঠিক আছে স্যার। ক্রিকেট, শর্ট পিচ। আচ্ছা, এটা তোমরা খেলো কোথায়? স্যার তিতুমির হলে হলের মাঠে। চিজিমুর হলে মাঠে ডিপার্টমেন্টে খেলা গেল, সবাই চলে আসছো ওখানে সব তোমাদের? জি স্যার। স্যার ব্যাচ ওয়াইজ আর কি, ও 18 থেকে 21 ব্যাচ। ও, তো খুবই ভালো তো, বেশ ভালো। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এই সময় তোমরা কি করতে পারতা, ক্লাস করতে পারতা, বন্ধুদের সাথে হ্যাং আউট করতে পারতা, গেম খেলতে পারতা, অথবা জিমেও যেতে পারতা। এতগুলো অপশন তোমার আছে। তো এই অপশনগুলো তোমাকে প্রথমে কি করতে হবে? চয়েস গুলো ঠিক করতে হবে, যে এখানে সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট বা তুমি যেটাকে সবচেয়ে বেশি প্রেফারেন্স দিচ্ছ, সেটা হচ্ছে তোমার ক্লাসে অ্যাটেন্ড করা। এই এটা এটা হলো বেস্ট অপশন। এরপরে এখন তুমি যদি বলো এই সময় আমি সবই করতাম, জিমেও যাইতাম, হ্যাং আউট করতাম, বন্ধুদের সাথে লাঞ্চ করতে যাইতাম, গেম গেম খেলতাম, সব কিন্তু হইতো না। যে কোনো একটা ধরো, এই একই সময়ে তুমি যে কোনো একটা কাজ করতে পারবা, সেখানে তুমি ক্লাসে অ্যাটেন্ড করা বেস্ট। এরপরে সেকেন্ড বেস্ট যেটা তোমার আছে, হ্যাঁ, ধরো তুমি কি করতা, এই যে যারা কথা বলতেছো দেখি একজন বলো তো, ক্লাসে না আসলে তুমি কি করতা? এখন আর গেমের কথা বলবে না, স্যার বকা দিছে, এখন আর গেমের কথা বলবে না। তুমি যে যা করতে চাও সেটা বলো। ক্লাস না করলে কি করতা? স্যার নিউজ সেকেন্ড পেপার বেস্ট কি? পড়বো। হ্যাঁ, নিউজ পেপার পড়তা, ঘুমাইতাম স্যার। ঘুমাইতে, এই যে স্লিপিং, স্লিপিং বয়, এটাও কিন্তু একটা তোমার ইয়া, হ্যাঁ, স্লিপিং। তাহলে এই ক্লাসে অ্যাটেন্ড করার অপরচুনিটি কস্ট হচ্ছে নট স্লিপিং। অর্থাৎ তুমি যে কাজটা করছো সেটা বেস্ট, সেটা না করলে কি করতা? স্লিপিং। আবার তুমি যদি এরকম করো যে এখানে একটা টিউশনে যেতে পারতা, এটা যদি হয় টিউশন, তাহলে তোমার অপরচুনিটি কস্ট টু অ্যাটেন্ড ইন দ্য ক্লাস, একটা টিউশনে না যাওয়া, তার মানে এক মাসে তুমি যদি 10,000 টাকা ইনকাম করো, প্রতিদিন একটা ক্লাসের জন্য তুমি 1,000 টাকা পাও। তার মানে ক্লাসে অ্যাটেন্ড করার অপরচুনিটি কস্ট কত? 1,000 টাকা। জি স্যার। অথবা স্লিপিং, তুমি 1 ঘন্টা ঘুমাইলা, অথবা তুমি টিউশনে যাইতে পারো, তুমি টিউশনিতে যাও না, তুমি ঘুমাচ্ছ, তাহলে তোমার ওই স্লিপিং ঘুমের মূল্য কত, অপরচুনিটি কস্ট কত? টিউশনের অ্যামাউন্ট। ওয়ান। একদিনের জন্য 1,000 টাকা, যদি তুমি মাসে 10 দিন পড়াও, 10,000 টাকায়। ঠিক আছে?
বোঝা গেল কিনা? জি স্যার। Yes, স্যার sir. ওই তাহলে এটাকে বলো ইলেকট্রিসিটি গুলা টাকা দিয়ে মেজার করা যায় না, ওগুলার কস্ট কোন কিভাবে মানে কোনটা ওই যে কোনটা কোনটা ওই ওই যে জিমে গেলাম তারপর হচ্ছে ঘুমাইলাম, এগুলো তো আর মানে মানি নাই। না, মানে যে সব মানিটা সব বলতে হবে সেটা না। তা মানিটা হচ্ছে কনভার্ট এভাবে করতে পারো, অপরচুনিটি কস্ট দিয়ে তো মানিতে কনভার্ট করা যায়। তুমি জিমে গেলা, তো 1 ঘন্টা জিমে যাওয়ার অপরচুনিটি কস্ট কত? সেই সময় এক তুমি ঘন্টা থাকলে স্যার কত টাকা ইনকাম পরবর্তী করতে বয়সে পারবে? আফটার এজ মানে আর সমস্যা হবে না, তখন আর ডাক্তারের বিল দেওয়া লাগবে না। হ্যাঁ। ওই ওই স্বাস্থ্য ভালো থাকলে, জি স্যার এটাই স্বাস্থ্য ভালো বলছি। থাকার কথা বললেন। হ্যাঁ, কিন্তু আমি বলছি সেটা না, মনিটারি টার্মসেই তো তুমি ব্যাপার এটাকে কনভার্ট করতে পারো। অর্থাৎ তুমি যেই কাজটা করছো সেটা ওইটা না করে তুমি যদি মনিটারি মানে এমন কিছু কাজ করতে যেখান থেকে তোমার রিটার্ন আসবে, টাকা তুমি পাবে, সেটা তো করা যায়, সেই জি স্যার। সময়টা তো করা যায়। সেটা অপরচুনিটি কস্ট। তাহলে এটাকে আমরা যখন ডেফিনেশন লিখি তাহলে এইভাবে লিখি: অপরচুনিটি কস্ট ইজ দ্য নেক্সট বেস্ট অল্টারনেটিভ ফরগন, অথবা গিভেন আপ, যাই বলো, ছেড়ে দিচ্ছি যেটা। অপরচুনিটি কস্ট ইজ দ্য নেক্সট বেস্ট অল্টারনেটিভ ফরগন অর গিভেন আপ। জি স্যার। ঠিক আছে? তার মানে তুমি যেটা নিচ্ছ, যেটা তুমি চয়েস করছো, সেটা না করলে তুমি কি করতে, সেটা হচ্ছে যেটা চয়েস করেছো তার অপরচুনিটি কস্ট। যেমন এখানে ওই যে আমরা পিপিএফ এ যেটা দেখলাম, পিপিএফ কোথায় আঁকলাম, ওকে, ধরো এখানে পিপিএফ এ যেটা আমরা আঁকছি, ধরো এরকম। তার মানে এটা একটার পরিবর্তে আর একটা যখন তুমি নিচ্ছ, তার মানে এটা কমিয়ে দিচ্ছ, এটা বাড়াচ্ছ, তাহলে এটার জন্য কি গিভ আপ করতে হচ্ছে? কারণ তুমি ধরেই নিচ্ছ এখানে টু অপশন, চয়েস কয়টা, দুইটা। তাহলে তোমার চয়েস গুড এ আর হচ্ছে গুড বি। তাই গুড এ যদি তুমি বাড়িয়ে দাও, গুড বি তোমাকে কমাতে হবে। তাহলে এই যে যেই পরিমাণ তুমি কমাইলা, বাড়াইলা গুড এ, আর যে পরিমাণে গুড তুমি কমাইলা, তার মানে এই যে X1 X2 পাওয়ার জন্য যেটা তুমি চয়েস করেছো অতিরিক্ত, সেটার জন্য তোমাকে গিভ আপ করতে হয়েছে এই পরিমাণে ওয়াই। তাহলে হচ্ছে অপরচুনিটি কস্ট অফ অ্যাচিভিং অর গেটিং X1 X2 ইজ টু গিভ আপ Y1 Y2 অফ গুড বি। বোঝা গেল কিনা? জি Yes, স্যার। sir. এখানে চয়েস দুইটা, গুড এ না গুড বি, কোনটা উৎপাদন করবা? আমি গুড এ উৎপাদন করবো। তাহলে গুড এ যদি আমি উৎপাদন করতে চাই, তাহলে এখন যদি আমি গুড বি তোমাকে দেওয়া বলি, লাগবে। হ্যাঁ, যদি আমি বলি যে এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণটাই আমি গুড এ উৎপাদন করতে চাই, তাহলে তোমার এর অপরচুনিটি কস্ট কি হবে? গুড So বি good B ওকে Y1 থেকে পরিবর্তন Y2 আমাকে ছেড়ে দিতে হবে। এই ওয়ান থেকে ওয়াই টু পর্যন্ত, না তো ফুলটাই। এই যে এই পর্যন্ত, স্যার জিরো থেকে এই এই পর্যন্ত পর্যন্ত। তুমি যদি গুড এ উৎপাদন করো, তাহলে তার পুরাটাই গুড বি ছেড়ে দিতে হবে, সেটা হবে তার অপরচুনিটি কস্ট। Yes, sir. আচ্ছা, এখন আমরা আবার আমাদের স্লাইডে ব্যাক করি। তো এগুলো আমরা বললাম, তিনটা ইকোনমিক কোশ্চেন্স, থ্রি ইকোনমিক প্রবলেমস আমরা বলেছি। আর ইকোনমিক টাইপস, বিভিন্ন রকমের ইকোনমি হতে পারে। একটা হচ্ছে সেন্ট্রালি প্ল্যান্ড ইকোনমি, মানে সবকিছু গভর্নমেন্ট ডিসাইড করবে, এটাকে আমরা, এটার পরবর্তী ধাপ হচ্ছে সোশ্যালিজম, সমাজতন্ত্র, সব গভর্নমেন্ট হ্যান্ডেল করবে। আর মার্কেট ইকোনমি হচ্ছে সব ডিসিশন মার্কেটের উপর ছেড়ে দেবে। ডিমান্ড এবং সাপ্লাই, উৎপাদন কি হবে, সাপ্লাই কেমন হবে, ডিমান্ড কেমন হবে, তারপরে তোমার ওই ইকুইলিব্রিয়ামে প্রাইস ঠিক হবে, এরকম সাপ্লাই এবং ডিমান্ড। এটা হচ্ছে মার্কেট ইকোনমি, মার্কেট সব ডিসাইড করবে। আর মিক্সড ইকোনমি দুইটা মিলেই হবে আর কি। তো পৃথিবীতে কোনটা বেশি, সেন্ট্রালি প্ল্যান বা সোশ্যালিজম, নাকি ক্যাপিটালিজম, মার্কেট ইকোনমি, কোনটা বেশি? স্যার মিক্স না। So mixed economy বেশি। মিক্সটাই বেশি, মিক্সটাই বেশি, হ্যাঁ, একদম বেশি। এক্সট্রিম আসলে খুব একটা নাই। যেমন কিউবা, সেটা তোমার সেন্ট্রালি প্ল্যানটা বেশি, ডিগ্রি অফ মার্কেটনেস আমরা বলি। So China, North চায়না, Korea. চায়না এখন নাই, চায়না এখন মার্কেটে চলে আসছে, So তাও North কিছুটা Korea আছে। তো centrally. নর্থ কোরিয়া আছে, রাইট, নর্থ কোরিয়া, স্যার নর্থ চায়না কোরিয়া তো, আছে। স্যার হুম। চায়নাতে গভর্নমেন্টের অনেক বেশি না, ইনফ্লুয়েন্স অনেক বেশি না ওরা হ্যাঁ, তো স্যার। সেখানে ইনফ্লুয়েন্স বেশি আছে, কিন্তু সেটা মিক্সড। আগে যেমন সোশ্যালিজম ছিল একেবারে চাইনিজ, চাইনিজরা ছিল একদম তোমার দেশি মার্কেটে, কাজ করতো। মার্কেটে বিশ্বাস করতো না তারা, তাদের কোনো আচ্ছা। মালিকানা ছিল না, সম্পদের মালিকানা এগুলো তারা ওখানে লিমিটেড ছিল। এখন সেটা ওপেন করে দিছে, এখন সব মার্কেটের উপর ছেড়ে দিছে, কিন্তু So তারপরেও market তাদের economy বলতে কন্ট্রোল আছে। স্যার পুরা প্রাইভেট ওনারশিপের আন্ডারে। এক্স্যাক্টলি, সব তাই করবে, গভর্নমেন্টের কোনো ইন্টারভেনশন নাই। তুমি এখানে ডিমান্ড এবং সাপ্লাই, সোজা কথা, তোমার কি উৎপাদন হয়েছে, উৎপাদন যদি বেড়ে যায় তখন কি হবে, যদি তোমার উৎপাদন বাড়ে কি হবে, দাম কমবে না বাড়বে?
উৎপাদন বাড়লে দাম দাম কমে কমবে যাবে, না বাড়বে? হ্যাঁ, দাম কেমনে কমে দাম যাবে। কমবে? দাম কিভাবে কমবে দেখো, এই যে S1 সাপ্লাই, যদি তুমি উৎপাদন বাড়িয়ে দাও তখন সাপ্লাই বেড়ে যাবে না? ইয়েস স্যার। সাপ্লাই বাড়লে সাপ্লাই কাপ কোন দিকে যাবে? এই জি স্যার। S2। তাহলে S2 হলে আগে প্রাইস ছিল P1, এখন হয়ে গেছে এই যে এখানে P2। আগে ছিল P1। আর উৎপাদন বাড়লে দাম কমে যাবে, একদম ন্যাচারাল। কোয়ান্টিটি বাড়বে, ইকুইলিব্রিয়াম, এখানে তোমার E1 ছিল, এখন E2 হবে। সিম্পল। আবার যদি উৎপাদন কমে যায় দাম বেড়ে যাবে। এখন উৎপাদন কমে গেছে, তুমি যদি দাম দাম বাড়ছে, এখন তুমি গভর্নমেন্টকে দোষারোপ করলা, সেটাতে কাজ হবে না, সেটা কোনো যুক্তি নাই। কিন্তু সমস্যাটা হলো জনগণ তো সেটা বোঝে না। জনগণ বলে আমি এগুলো বুঝি না, আমি বুঝি জিনিসপত্রের দাম বাড়লো না কমলো। বুঝছো? কিন্তু সবসময় তো সেটা না। এটা যদি মার্কেট ইকোনমি তুমি ফলো করে থাকো, আমাদের বাংলাদেশের গভর্নমেন্টের, আমাদের টোটাল যে ইনকামটা আছে, দেশের ইনকাম, যেটাকে আমরা জিডিপি বলি, আমরা আলোচনা করবে, স্যার কি আলোচনা করেছেন তোমাদের জিডিপি? নো স্যার, নেক্সট ক্লাসে না করবেন স্যার। স্যার, করবে। নেক্সট ক্লাস। তাহলে ওই স্যার যে যত ইনকাম আমাদের আছে, সেই ইনকামের মধ্যে মাত্র 15% হলো আমাদের গভর্নমেন্টের, আর বাকি 85% হচ্ছে প্রাইভেট সেক্টর। তার মানে আমাদের মার্কেটের সাইজ, মার্কেট ইকোনমি কি বেশি, সেন্ট্রালের থেকে মার্কেট বেশি। তো এখানে ইচ্ছা করলে তুমি কিন্তু কন্ট্রোল করতে পারবা না। ইচ্ছা করলে যে কন্ট্রোল করবা, জিনিসপত্রের দাম কমাই দেবা, পারবা না, কারণ গভর্নমেন্ট উৎপাদন করে না। উৎপাদন করে তো প্রাইভেট সেক্টর। কিছু কিছু করতে পারে, যেমন মজুতদারি করলে গভর্নমেন্ট সেটা ধরতে পারে, সেটা হইতে পারে। কিন্তু গভর্নমেন্ট যে একদম সারা বাংলাদেশে সব জিনিসপত্রের দাম কমায় দেবে, ডিফিকাল্ট। কিন্তু আমাদের ইকোনমিক সক্ষম। বলো। স্যার সিন্ডিকেটটা যে কাজ করে ওটা প্রাইভেটদের আন্ডারে, তাই না স্যার? হ্যাঁ, প্রাইভেটের আন্ডারে এখন তো দুষ্ট লোকের তো অভাব নাই, সরকারও তো হইতে পারে। সরকারের জিনিসপত্র দেখো না, বিভিন্ন সময় দেখি তেল, গভর্নমেন্ট অল্প টাকায় তেল ছাড়ছে, সেটা কোনো একটা কর্ম ইসের, কোনো কোনো মানুষের ইসের, ওই সেগুলো সে বাইরে বিক্রি করতেছে বেশি টাকায়। Yes, sir. স্যার বুঝতে পারছি। এগুলো তো হতে পারে। কিন্তু ওইটা আছে, কিন্তু ওইটাই যে সব তা না। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ওইটা কিছু একটা আছে, কিন্তু ওইটাও তুমি যতই তুমি মজুতদারি করো, বর্তমান বর্তমান যুগে সেটা খুব ডিফিকাল্ট। কারণ মোবাইল আছে, ইউটিউব আছে, যে কোনো সময় ভিডিও করে সবাই ছেড়ে দেয়। ভেরি আচ্ছা ডিফিকাল্ট, তুমি স্যার, যে কোনো জায়গায়। হ্যাঁ বলো। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। মানে বলো বাবা, কথা- বলো। হ্যাঁ স্যার, মানে আমাদের যে ডিমান্ড আর যে সাপ্লাই ওটার সাথে কম্বাইন করে আমরা যদি একটা মানে দাম নির্ধারণ করে দেই, তারপরে যদি যারা হুম। খোলা বাজারে বিক্রি করে ওদেরকে আমরা যদি বলি আপনারা যদি এই প্রাইসে দিতে পারেন তাহলে এটা নিয়ে আসেন, আদারওয়াইজ নিয়ে আসার দরকার নাই, মানে এইরকম কোনো ইনস্ট্রাকশন কি দেয়া যায় না? বা এটা কি আসলেই মানে ইয়ে হবে কিনা, ইফেক্টিভ হবে কিনা? আদারওয়াইজ দেখা যাচ্ছে ওরা সবসময় বলতেছে আমরা তো এত টাকায় কিনে আনি, বাট এটাই যদি কমান্ড দিয়ে দেওয়া হয় যে আসলে এত টাকা হলে আপনারা নিয়ে আসেন, যদি আপনারা দিতে পারেন, আদারওয়াইজ নিয়ে আসার দরকার নাই। হ্যাঁ, সেটা তো আছে। এখন ব্যাপারটা হলো, যখন তুমি ওভারঅল ইকোনমি নিয়ে কথা বলো, তখন এগুলো ম্যানেজ করা ভেরি ডিফিকাল্ট। একটা পার্টিকুলার মার্কেটের জন্য সেটা অনেক সময় করা যায়, সারা বাংলাদেশে সবগুলো মার্কেটে এগুলো করা খুব ডিফিকাল্ট, বাস্তবে খুব কঠিন। লোকবল থেকে শুরু করে, ম্যান পাওয়ার থেকে শুরু করে, আরো অনেক সমস্যা আছে, এগুলো ওইভাবে হয়তো ইমপ্লিমেন্ট করা যায় না। তবে এই যে যে মার্কেট প্রাইসের কথা বললাম, এই মার্কেট প্রাইসও কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করে। এটা এমন না যে তোমার ধরো এই যে ডিমান্ড সাপ্লাই কথা বললাম, এটা এটা তোমার এগ্রিকালচারাল গুডস হইলে তোমার এটা লোকেশন টু লোকেশন ভ্যারি করবে না? করবে কিনা? হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, করবে। করবে। যেমন ধরো, এখন এখানে আমি এখানে তোমার ধরো পলাশী মার্কেটে গিয়ে বললাম ইলিশ মাছের দাম দাম কত, বলে স্যার কেজি হচ্ছে 1800 টাকা। তাই বলে আপনি কেজি 1800 টাকা বলেন, এই যে কারণ বাজারে তো এটা হচ্ছে 1200 টাকা। তাহলে আমাকে বলে যান আপনি কারণ বাজার থেকে কিনে নিয়ে আসেন, কারণ বাজার থেকে কিনে নিয়ে আসেন যান। তা আমি কি যাবো কারণ বাজার? আমি তো কারণ বাজার যাবো না। তাহলে এখন যে কারণে আমি কারণ বাজারে যাবো না, সেই কারণে কিন্তু দামটা বেড়ে গেছে। জি স্যার, এটাই তো সমস্যা। কথা বুঝতে পারছো? কারণটা যেটা, সে কারণে কি কারণ? আমার অপরচুনিটি কস্ট অফ টাইম, টাইমের অপরচুনিটি কস্ট। আমি 1 ঘন্টা যদি ওখানে যাই, ওখানে গেলে 600 টাকা যদি আমি বাঁচাই, এই 1 ঘন্টা আমি যদি কাজ করি, তাহলে আমি পাবো হচ্ছে 2000 টাকা, 5000 টাকা। অথবা আমি ওখানে যাবো না। টাইম আছে, হ্যাসেল আছে, অনেক কিছু আছে, ট্রান্সপোর্টেশন কস্ট আছে। জি তো স্যার, আমরা এগুলোর জন্য যাওয়া হয় না। বলো। জি স্যার, এগুলোর জন্য আমরা হচ্ছে এক্সট্রা টাকা পে করি। এক্স্যাক্টলি। এখন ঘটনা হলো যে আমরা সবসময় যে বলি যে মধ্যস্বত্বভোগী, মধ্যস্বত্বভোগী। হ্যাঁ, মধ্যস্বত্বভোগী বা মিডিলম্যান ছাড়া কোনো ইকোনমি চলবে না। যদি মিডিলম্যান না থাকে, তাহলে আমরা ওই দিনাজপুর, তারপরে তোমার রাজশাহী থেকে আম কি ঢাকা শহরে পাবো?
না স্যার। যে লোকের কৃষক সে কি এটা ঢাকা শহরে এনে বিক্রি করতে পারবে? না স্যার, পারবে না। সে তার তাহলে সাহসই হবে মিডলম্যান না। মাস্ট, এটাকে একটা নেগেটিভ টার্মিনোলজিতে ব্যবহার করে ফেলছে এই অর্থনীতিবিদরা বা মিডিয়া। মিডলম্যান বললে একটা আতঙ্ক, যে মধ্যস্বত্বভোগী, তো মধ্যস্বত্বভোগী তো থাকবেই। সে তোমার ওখান থেকে এখানে জিনিসপত্র নিয়ে আসবে, তার প্রফিট সে রাখবে না। এটা ঠিক আছে, কিন্তু কথাটা হচ্ছে আমাদের কোশ্চেন যেখানে, সেটা হলো মিডলম্যান থাকবে কিন্তু তার প্রফিট মার্জিনটা যেন সহনীয় পর্যায়ে থাকে, রেশনাল পর্যায়ে থাকে, সেটা গভর্নমেন্টের দেখভাল করতে হবে। কিন্তু মিডলম্যান থাকতে হবে। মিডলম্যান না থাকলে তো তোমার অর্থনীতি চলবে না। মিডলম্যান থাকবে, বাট সেটা কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, তারা যাতে রেশনাল হয়, এমন কিছু একটা মানে প্রফিট মার্জিন না নেয় যাতে তোমার জনগণ বেশি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, এটা আমাদের গেল মোটামুটি ডিফারেন্ট টাইপস অফ ইকোনমি, সেটা আমরা দেখলাম। এরপরে প্রোডাকশন ইফিসিয়েন্সি, অ্যালোকেটিভ ইফিসিয়েন্সি, এদের তোমাদের আলোচনা করা হয়েছে? না স্যার। কেন তোমাকে এটা বলি নাই? ইনপুটস, প্রসেস, আউটপুট, এগুলো কি তোমাদের পড়া হয় নাই? আর ইয়েস স্যার, এটা অ্যালোকেটিভ ফার্স্ট ক্লাসে এফিসিয়েন্সি। দেখিয়েছিলেন, ফার্স্ট ক্লাসে দেখিয়েছিলেন। হ্যাঁ, দেখিয়েছি আচ্ছা। তো, দেখিয়েছি তো গিভেন বাবা। আউটপুট কস্ট গিভেন, এটা দেখেছি। স্যার ওইটা হ্যাঁ, ডিস্ট্রিবিউশন ওই তো। এফিসিয়েন্সি ছিল না? হ্যাঁ, ওই তো ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি, অ্যালোকেশন এবং ডিস্ট্রিবিউশনের মধ্যে পার্থক্য কি রে বাবা? না না, পার্থক্য নেই। সরি স্যার। সেম। ওইটাই, ডিস্ট্রিবিউশন বা অ্যালোকেটিভ এফিসিয়েন্সি বা কনজাম্পশন এফিসিয়েন্সি, সেটাও বলতে পারো। আর প্রোডাক্টিভ এফিসিয়েন্সি বা প্রোডাকশন এফিসিয়েন্সি, ঠিক আছে? জি স্যার। এটা আমরা দেখেছি। তারপরে ভলান্টারি এক্সচেঞ্জ নামে একটা টার্মিনোলজি আছে, a situation that occurs in markets when both the buyer and seller of a product are made better off by the transaction, ঠিক আছে? এটা ইউটিউব আছে, সবগুলো ইউটিউব ভিডিও আছে। আচ্ছা, এখন caveats about market economies. Markets may not result in fully efficient outcomes. তা আমরা যখন বলি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, যেটা বললাম, এটা হলো ইফিশিয়েন্ট আউটকাম, এবং এটা এইভাবে দেখানো যায়, এই সাপ্লাই আমরা এইভাবে দেখানো যায় যে ওই যে যে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার বললাম না, এর প্রতিটা পয়েন্টই কিন্তু ইফিশিয়েন্ট, বলেছিলাম না বাবা? হ্যাঁ, ইয়েস স্যার, Yes, মনে sir. আছে প্রতিটা পয়েন্ট তোমাদের? এফিশিয়েন্ট। হ্যাঁ, প্রতিটা পয়েন্ট ইফিশিয়েন্ট, তার মানে প্রতিটা পয়েন্টে এই পয়েন্টটা আছে, ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ইকুইলিব্রিয়াম পয়েন্টটাই হচ্ছে ইফিশিয়েন্ট পয়েন্ট। এটা আরো বিস্তারিত অনেক বড় ইকোনমিক্স এর অ্যাডভান্স কোর্স গুলো পড়লে ওগুলো পড়ানো হয়, দেখানো হয়। এখানে আমরা ওইভাবে দেখাবো না, বাট এটুকু মনে রাখতে হবে যে এই ইকুইলিব্রিয়াম পয়েন্টটাই হচ্ছে ইফিশিয়েন্ট পয়েন্ট। কিন্তু সবসময় ইকুইলিব্রিয়ামে আমরা থাকি না। কেন থাকি না? বিভিন্ন কারণ হতে পারে। পিপল মাইট নট ইমিডিয়েটলি ডু থিংস ইন দ্য মোস্ট এফিশিয়েন্ট ওয়ে। গভর্নমেন্টস মাইট ইন্টারফেয়ার দ্য মার্কেট আউটকামস। অনেক সময় গভর্নমেন্ট ইচ্ছে করে তোমার কোনো জিনিসের দ্রব্যের কনজাম্পশন বাড়াতে চায়, আবার কোনো সময় দ্রব্যের কনজাম্পশন কমাতে চায়। যেমন ধরো, যদি তোমার ধরো সিগারেট বলো বা যে সমস্ত নেশা বা এডিকটিভ যে ইয়েগুলো আছে, প্রোডাক্ট যেগুলো আছে, সেগুলো গভর্নমেন্ট চায় জনগণ যেন কম খায়। তখন গভর্নমেন্ট কি করবে? সেটাতে কি করবে? ট্যাক্স বসাবে দাম না? বাড়াই দিবে, ট্যাক্স ইম্পোজ ট্যাক্স করে বাড়াই স্যার, দিবে। দাম বাড়ায় দেয়। ট্যাক্স ইম্পোজ করে দেবে। তখন কি আমরা এখানে থাকবো? এখানে থাকবো না। ট্যাক্স বসাইলেই তার ডিমান্ডটা কি হয়ে যাবে? কমে যাবে। So, কমে কমে যাবে। যাবে। কমে যাবে স্যার। কমে গেলে ডিমান্ড কাপ কোন দিকে শিফট হবে? স্যার লেফট। নেগেটিভ। লেফটে শিফট হয়ে যাবে। এই যে। তার মানে তখন গভর্নমেন্টের ইন্টারভেনশন আসবে, আমরা ইকুইলিব্রিয়ামে তখন আর থাকতে পারবো না, ইনিশিয়াল ইকুইলিব্রিয়ামে থাকতে পারবো না। বুঝছো? তো আবার মার্কেট আউটকামস মাইট ইগনোর দ্য ডিজায়ার্স অফ পিপল হু আর নট ইনভলভড ইন ট্রানজাকশনস। যেমন পলিউশনের ক্ষেত্রেও আছে। যেমন ধরো এক্সটার্নালিটি। আরেকটা ইয়ে হচ্ছে যে আমরা এফিশিয়েন্ট পয়েন্টে থাকি না, কেন থাকি না? আবার উল্টোটাও হইতে পারে। ভালো কিছু গভর্নমেন্ট চাচ্ছে যে সবাই খুব নিউট্রিশাস ফুড খাক, সবাই ইয়োগার্ট খাক। তো গভর্নমেন্ট একটা ধরো একটা ইয়োগার্ট চালু করলো, সে বললো এটা খাইতে হবে সবাই, সে চালু করলো এবং দাম কমাই দিল, তখন তার ডিমান্ডটা বেড়ে যাবে। সেটাও কিন্তু তোমার গভর্নমেন্ট ইন্টারভেনশন, আমরা ইফিশিয়েন্ট পয়েন্ট থেকে সরে যাব। আবার একটা টার্মিনোলজি আছে, সেটা হচ্ছে এক্সটার্নালিটি। এটার কারণেও আমরা ইফিসিয়েন্সি থেকে সরে যাই, এই ইকুইলিব্রিয়াম থেকে সরে যাই। এক্সটার্নালিটি, এটা কি রে বাবা? নাম শুনেছো কখনো? উম, না স্যার। আচ্ছা, এটা আমি বলছি। আমি এখন যে বিষয়গুলো আলোচনা করছি সেটা হচ্ছে, আমরা বলছি যেটা যেখানে যেটা বললো ক্যাভেটস অ্যাবাউট মার্কেট ইকোনমিক্স, এটাকে আমরা বলি মার্কেট ফেইলিওর। মার্কেট ফেইলিওর অর্থাৎ তোমার মার্কেট ফেল কখন করবে না? যখন ডিমান্ড এবং সাপ্লাই তোমার ইকুইলিব্রিয়াম দেবে এই পয়েন্টে, সেটা হচ্ছে মার্কেট ফেল না, ইফিশিয়েন্ট মার্কেট। যদি এখান থেকে সরে যায় তখন তাকে আমরা বলছি মার্কেট ফেইলার। তো মার্কেট ফেইলার কি কি কারণে হতে পারে? ওই যে একটা বললাম যে তোমার ওই যে একটা কারণ হচ্ছে তোমার এক্সটার্নালিটি। এটা এটা কি কারণে হয়? এটা কি? এটা হলো
ধরো তুমি কোনো একটা দ্রব্য বা সেবার উৎপাদনের সাথে রিলেটেড না, কিন্তু তুমি অ্যাফেক্টেড হচ্ছ। যেমন কেউ যদি ধরো তোমার স্মোকিং করছে, তুমি করছো না, তো তোমার পাশে যিনি স্মোক করছে তুমি কিন্তু সেটা কিনতেছো না, কনজাম্পশনও করতেছো না, কোনোভাবে তুমি ইনভলভ না, বাট তুমি ইউ আর অ্যাফেক্টেড। তখন তাকে আমরা বলি এক্সটার্নালিটি। তো এক্সটার্নালিটি দুই রকমের হতে পারে, একটা পজিটিভ এক্সটার্নালিটি আর একটা হচ্ছে নেগেটিভ এক্সটার্নালিটি। এইমাত্র যে এক্সাম্পলটা দিলাম সেটা নেগেটিভ এক্সটার্নালিটি। আর পজিটিভ হতে পারে, তুমি গান শুনছো, তোমার রুমমেট সেটা পছন্দ করছে, তখন পজিটিভ এক্সটার্নালিটি। গান শুনছো, সে বিরক্ত হচ্ছে, নেগেটিভ এক্সটার্নালিটি। অথবা তোমার বাসার সামনে একটা মধুর চাক হয়েছে, সেখানে মধু পাচ্ছ তুমি, তুমি কিন্তু সেটা চাষও করো নাই, কিছুই করো নাই, কিন্তু সেখান থেকে তুমি মধু পাচ্ছ, এটা পজিটিভ এক্সটার্নালিটি। পলিউশন হচ্ছে, তুমি কিন্তু গাড়ি চালাচ্ছ না, অথবা তুমি কিন্তু ইন্ডাস্ট্রি বা ওই তোমার কি বলে ওটাকে, কোনো ওই কোনো ইন্ডাস্ট্রি দিচ্ছ না, চামড়া চামড়া শিল্প অথবা অন্য লেদার ইন্ডাস্ট্রি অথবা অন্য কোনো ইন্ডাস্ট্রি যেখান থেকে পলিউশন হচ্ছে, তুমি কিন্তু সেটা করছো না, বাট ইউ আর অ্যাফেক্টেড। বায়ু দূষণ থেকে তুমি অ্যাফেক্টেড হচ্ছ, তার মানে নেগেটিভ এক্সটার্নালিটি। এগুলো যখন হয় তখন আসলে আমরা এই ইফিশিয়েন্ট পয়েন্টে থাকি না, ওখান থেকে সরে যাই। আচ্ছা, মার্কেট ইকোনমি অ্যান্ড ইকুইটি। ইকুইটি হচ্ছে কি, ফেয়ার ডিস্ট্রিবিউশন অফ ইকোনমিক বেনিফিটস, সেটাকে স্যার আমরা ইকুইটি ক্যাবিটস বলি। পার্টটা আরেকবার বলবেন কাইন্ডলি। ক্যাভিটস হচ্ছে, ক্যাভিট মানে কি, খাদ না? ক্যাভিটি মানে কি, খাদ। খাদ। নিচের ধরো যেখানে তোমার একটা খাদে পড়ে যায়, বলি না আমরা, খাদে পড়ে যায়। অর্থাৎ এখানে ডিমেরিটস গুলো কি কি আছে, ডিমেরিটস, শর্টকামিংস, লিমিটেশনস। দ্য মার্কেট ইকোনমির লিমিটেশন গুলো হলো এগুলো, যে যদি এক্সটার্নালিটি থাকে তখন আমরা এই এই পয়েন্টে থাকি না, তখন আমরা সরে যাই। কারণ হচ্ছে তখন ডিমান্ডটা আসলে আমাদের তখন এই যে ক্ষতিটা যে হচ্ছে নেগেটিভ এক্সটার্নালিটির জন্য, সেটা আমাদের কনসিডারেশন নিতে হয়। তাহলে আমি যে বেনিফিট পাওয়ার কথা, ডিমান্ড পাওয়ার কথা, সেটা অ্যাকচুয়ালি কিন্তু সেটা পাচ্ছি না, তার চেয়ে কম পাচ্ছি। সেই জন্য বলা হচ্ছে এটা বাঁ দিকে চলে আসবে। আবার যদি কস্টের ক্ষেত্রে বলি, সেটা বলবো যে কস্ট অনেক বেড়ে যাবে। এই এই যে ধরো তুমি একজনের ক্ষতি করতেছো, এখন তুমি তো শুধু তোমার প্রোডাকশনের কস্টটা দেখতেছো, যে তোমার এই ট্রান্সপোর্টেশন কস্ট, তুমি এখান থেকে শাহবাগ থেকে তুমি মিরপুর যাচ্ছ বাসে করে, তো এখানে তোমার ফুয়েল কস্ট কত হচ্ছে, কিন্তু তুমি যে কালো ধোঁয়া ছাড়তেছো সেই জন্য যে অন্যদের ক্ষতি হচ্ছে, সেটা কি তুমি কাউন্ট করছো? নো স্যার। নো স্যার। যদি সেটা তুমি কাউন্ট করো, তাহলে তোমার কস্ট কি সেটা হবে, এই যে মার্জিনাল কস্ট বলছিলাম, এটা মার্জিনাল কস্ট, সেই মার্জিনাল কস্ট কি তোমার ওইটাই থাকবে না? ওইটা যদি তুমি কাউন্ট করো, যদি তুমি কয়জনের ক্ষতি করলা, তাহলে তোমার মার্জিনাল কস্ট বেশি হয়ে যাবে না, বাড়বে না? একটা ইয়েস হচ্ছে স্যার। ফুয়েলের কস্ট, আর একটা হচ্ছে তুমি যাদের ক্ষতি করছো, তাদের ঠান্ডা লাগলো, কাশি হইলো, তাদের যে ক্ষতিটা হইলো, সেটা যদি আমরা কনসিডার করি, তখন সেটা কিন্তু তোমার, আমরা ইফিশিয়েন্ট পয়েন্ট থেকে তখন সরে যাব, তখন সাপ্লাই কাপটা বাঁ দিকে শিফট হয়ে যাবে, কস্ট বেড়ে যাবে। জি এই জন্য স্যার। এটাকে আমি বলছি লিমিটেশনস বা ক্যাভিটিস অফ মার্কেট ইকোনমিক্স। মার্কেট ইকোনমি এই সমস্যাগুলো আছে, ঠিক আছে? আবার গভর্নমেন্ট অনেক সময় ইন্টারফেয়ার করে, যখন এই সমস্যাগুলো হয় তখন গভর্নমেন্টকে ইন্টারফেয়ার করতে হয়। হয় গভর্নমেন্ট বাসের মালিককে বলবে, এই তুমি কিন্তু এটা করো না, আর যদি বলে যে তুমি যদি করো তোমাকে জরিমানা দিতে হবে, এভাবে গভর্নমেন্ট ইন্টারফেয়ার করে ওখানে, ঠিক আছে? এগুলো পাবলিক ফাইন্যান্সে অনেক বড় বড় চ্যাপ্টার আছে, এগুলো এখানে বিশাল বিশদভাবে আলোচনা করার সুযোগ নাই। আর ইকোনমিক মডেলস এখানে আছে, যে বিল্ডিং অ্যান ইকোনমিক মডেল অফেন ফলোজ দিস স্টেপস। কিভাবে আমরা ইকোনমিক মডেলটা আমরা বিল্ড করি, ডিসাইড অন দ্য অ্যাসাম্পশনস, কিছু কিছু অ্যাসাম্পশন আমরা নেই, তারপরে তোমার টেস্টেবল হাইপোথিসিস আমরা নেই, তারপরে আমরা ডাটা নেই। এইভাবে আর কি আমরা একটা রিসার্চ করি আর কি ইকোনমিক্সে। তোমাদের এটা ডিটেলসে কিছুই করা লাগবে না। রিভাইজ দ্য মডেল ইফ ইট ফেলস টু এক্সপ্লেন দ্য ইকোনমিক ডেটা ওয়েল, and then retain the revised model to help answer similar economic questions in future. এইভাবে আমরা ইকোনমিক মডেল তৈরি করি। এগুলো তোমাদের সব ডিটেলসে যে আমি ইয়ে করছি সেটা না, সেটা দরকার নেই এখানে। ইকোনমিক ভেরিয়েবলস গুলো কি কি আছে, সামথিং মেজারেবল, যেটা আমরা মেজার করতে পারি, দ্যাট ক্যান হ্যাভ ডিফারেন্ট ভ্যালুস সাচ অ্যাজ দ্য নাম্বার অফ পিপল এমপ্লয়েড ইন ম্যানুফ্যাকচারিং, তাকে আমরা ইকোনমিক ভেরিয়েবলস বলছি। তারপর হাইপোথিসিস কিভাবে বিল্ড করবা, এগুলো তোমরা একবার একটু পড়ে আসো বাবা, হ্যাঁ, এগুলো একটু দেখিও তোমরা, ওকে স্যার। ঠিক ওকে আছে স্যার। স্যার। ঠিক আছে? আজকে তো ওকে সময়টা স্যার। চলে গেল অলরেডি, ইয়ে হয়ে গেছে, তোমাদেরও তো লাঞ্চ করতে হবে বা ইয়ে করতে হবে। তো জি স্যার। পজিটিভ জি এন্ড নরমেটিভ অ্যানালাইসিস, এটা এগুলো আমরা নেক্সট ক্লাসে আমরা আবার এগুলো দেখবো না, হ্যাঁ, আবার আমরা শুরু করবো না, স্যার। সমস্যা নাই, আমরা এগুলো স্যার শেষ করব এখানে আবার স্যার, এটা তো স্যার শেষের দিকে। সবগুলো বই থেকে দিছেন না? বইয়ে আছে, আর স্লাইড তো দিয়ে দিছি অলরেডি, আমি বইও আছে। জি স্যার। আর এইটা এই যে ফার্স্ট পার্টে কিছু অংশ বাকি ছিল, এগুলো কিন্তু আমরা পড়িয়েছি, এই যে ডিমান্ড, হ্যাঁ, ইয়েস স্যার। দেখছো, এগুলো কিন্তু পড়ানো শেষ। এই ডিমান্ড কার্ভের স্লোপ বের করা, এই যে এগুলো এগুলো আমরা, ডিমান্ড শিফট কখন হবে সেটা আমরা দেখেছি।
ডিমান্ডের আলোচনা এখানে, এই সাপ্লাই, এটা ডিমান্ড, এটা সাপ্লাই। তারপরে তোমার এখানে ইকুইলিব্রিয়াম, কার্ভেচার থাকলে কি হবে, স্লোপ কেমনে বের করবা। তো ডিমান্ড কার্ভ, এরপরে চ্যাপ্টার হচ্ছে সাপ্লাই কার্ভ। তো এগুলো আমাদের শেষের অংশটা আমরা দেখেছি, গ্রাফিক্যাল ওয়ার্ক, সেটা আমরা দেখেছি। এটা অবশ্য কনসাম্পশন, এটা ডিমান্ড বলে না, এখানে বলছে কনসাম্পশন ফাংশন, শেষে বলছে ডিমান্ড, হ্যাঁ ওটা কনসাম্পশন ফাংশন, ভেরিয়েবল কিন্তু চেঞ্জ। তো এগুলো আমরা আগামী ক্লাসে আবার বিস্তারিত আবার আমরা পড়বো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, আমরা ডিটেলসে আবার পড়বো। আমি এটা আসলে লেকচার স্লাইড গুলো আমি দেখি না, আমি এমনিতেই পড়াই, কিন্তু স্লাইড গুলো দেখালাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই জন্য জি আমি স্যার। এটা ধরে ধরে তোমাদের পড়াচ্ছি, যাতে তোমাদের ইউ ক্যান গেট ইট ইজিলি, ঠিক আছে। ওকে স্যার। তোমরা একবার একটু দেখে এসো, আমরা আবার নেক্সট ক্লাসে ইয়ে করবো। কি স্টুডেন্ট কি আরো কমে গেল নাকি, বুঝলাম না, 7 জন কেন, মানে 6 জন কেন, অন্যরা কি থাকবে না নাকি আসতে পারে না?